আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নিত্যদিনের মতো রাজনীতি চর্চা, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা, সেই ধারাবাহিকতায় আজকেও এসেছি। তবে আজকে দেরি করে এসেছি, কারণ দেখলাম গোপালগঞ্জে নতুন রাজনৈতিক দল এনসিপির নতুন বন্দোবস্ত এবং বঙ্গবন্ধু জাতির পিতা মহান নায়ক শেখ মুজিবের জন্মভূমি, সেখানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, তো অনেক কিছু দেখলাম, এখনো চলমান আছে, তাই দেরি হয়ে গেল। তারপর সেই বিষয় নিয়ে কিছু কথা যে আমি আগেই অনুমান করেছিলাম কিন্তু বলি নাই, কারণ আনুমানিক কথা বা আনুমানিক ধারণা থেকে কোনো কথা বলতে হয় না, তাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন মনে করছি যে এই নতুন দল, রাজনৈতিক দল এনসিপি কিছুদিন আগে ঢাকায় বিএনপিকে যেভাবে আক্রমণ করলো, তখন আমার সন্দেহ হলো চরমোনাই পীর, জামাত ইসলাম, এনসিপি, শিবির এরা যেভাবে বিএনপিকে আক্রমণ করলো, তাতে আমার মনে হয়েছে যে এখানে একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, এর একটা টার্গেট আছে। পরবর্তীকালে সেটা করে তারা একটা কর্মসূচি দিল যে জেলায় জেলায় পদযাত্রা, কিন্তু আমি দেখতে পাচ্ছি গাড়ি যাত্রা, পদযাত্রা আমি দেখি নাই। পিরিজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, লাস্ট গোপালগঞ্জ আমি দেখি নাই গাড়ি যাত্রা। নাম্বার 2, নাম্বার 3, আষাঢ় মাস, বর্ষাকাল, তখন এই পদযাত্রা বাংলাদেশের না পূর্ব বাংলার রাজনীতির ইতিহাসে নাই। এটা দেওয়ার কারণ একটা উস্কানিমূলক কোনো একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্যের সর্বশেষ রেজাল্ট গোপালগঞ্জ। এবং গোপালগঞ্জে আজকে গিয়ে জানে তারা যে এইখানে বঙ্গবন্ধুর একটা স্পর্শকাতর জায়গা, সেখানে কেন আমরা যাচ্ছি, আর 64 জেলায় আরো জেলা বাকি আছে, তারপর যেতে পারত, কিন্তু তাদের এখন সেখানে দেখতে পাচ্ছি তারা নেতারা এসপি অফিসে আশ্রয় নিয়েছে, আর তাদের 2-4 জন কর্মীরা সেনাবাহিনীর পা ধরে কান্নাকাটি করছে। পাশাপাশি সার্জিস আলম পোস্ট দিয়েছে সারা বাংলাদেশের মানুষ এগিয়ে আসুন। অর্থাৎ এই গোপালগঞ্জের এই টার্গেটটাই ছিল তাদের মূল টার্গেট। অর্থাৎ এর আগে বিবিসির সংবাদে দেখলাম যে সেনাবাহিনী সমাধিস্থল ঘেরাও করে রেখেছেন, তাহলে তাদের কাছে নিউজ আছে। এর কিছুদিন আগে আমার বন্ধুবর শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর কলিমুল্লাহ কর্নেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিটায়ার্ড কর্নেল এবং সাবেক কর্নেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর কলিমুল্লাহ সাহেব বলেছিলেন যে তাদের টার্গেট জিয়ার মাজার এবং বঙ্গবন্ধুর এই মাজার উড়িয়ে দেয়ার আছে। তখন আমি ভেবে, ওনার কাছে অনেক তথ্য থাকে, কারণ উনি বিভিন্ন দূতাবাস এবং উনি এক্স সেনাবাহিনীর অফিসার, সেই হিসাবে বিভিন্ন দিক থেকে ওনার কাছে অনেক মেসেজ আগাম আসে। এটা বাস্তবতা দেশের রাজনীতির। যারা রাজনীতি চর্চা করে তারা সবাই জানে ডক্টর কলিমুল্লাহ খানের কাছে আগাম নিউজ থাকে। তিনি আরো 15 দিন আগে বলেছেন যে বঙ্গবন্ধুর মাজার, জিয়ার মাজার তাদের টার্গেট। সে কারণে এই বর্ষাকালে কেউ পদযাত্রা কর্মসূচি রাজনীতিতে বাংলাদেশে পর্যন্ত, আমি পরে দেখলাম এইমাত্র বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দেয় না। সেই পদযাত্রা দেখলাম গাড়ির যাত্রা, সেই গাড়ির যাত্রা থমকে গেল আপনার গোপালগঞ্জে, স্পর্শকাতর একটা জায়গায়। সেখানে কেন গিয়ে অনাকাঙ্ক্ষিত এবং উস্কানিমূলক ভাবে এই এখানে আটকা পড়ে এখন পোস্ট দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ থেকে লোক আসেন, তাদের উদ্ধার করেন, এবং তারা এসপি অফিসে আশ্রয় নিয়েছে, আর কর্মীদেরকে রাস্তায় ফেলে গেছে, তারা সেনাবাহিনীর পা জড়িয়ে ধরে কাকুতি বিনতি করছে। এই সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লাহর ভয়ঙ্কর উক্তি বাংলাদেশের রাজনীতির ইতিহাস হয়ে থাকবে। আসি পরের কথায়। এরপর কিন্তু তারা কোনো মতে যদি এখান থেকে উদ্ধার হয়ে ঢাকা যেতে পারে, তারপর গিয়ে ঢাকা গিয়া বিএনপির সাথে ঐক্যের ডাক দেবে, ঐক্যের ডাক দেবে, এবং বিএনপির সাথে তারেক রহমান সাহেবের কদমবুচি করবে। তারপর আর একটা রাজনৈতিক ঘটনা ঘটিয়ে তারপর আবার ওই জিয়ার মাজারে হামলা করবে। এদেরকে আর বিশ্বাস করা যায় না, এদেরকে কেউ বিশ্বাস করেন না। এনসিপি হলো এমন একটা দল যারা, জামাত ইসলাম যখন বুঝতে পেরেছে যে বাংলাদেশের রাজনীতিতে তাদের যে এই ভয়ঙ্কর অপরাধ, রাজনৈতিক ক্রাইম 1971-এ, এটা ইতিহাস ক্ষমা করবে না, সেই জন্য তারা একটা নতুন ভার্সনে, নতুন মোড়কে এনসিপির এই ছেলেদেরকে সংগ্রহ করে তাদেরকে দিয়ে এই অপকর্মগুলি করানো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে।
আমাকে তাহলে পূর্বের ইতিহাসে আবার যেতে হয়, সাম্প্রতিককালের যে জুলাই আগস্ট বিপ্লব, জুন মাসে কোন 7 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা গিয়েছিল পাকিস্তানে, সেইটা বের করলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি বারবার বলছি যে পদযাত্রা দেখতে পাচ্ছি, গাড়ি যাত্রা, পদযাত্রার কোনো টার্গেট বা লক্ষ্য, যারা এখন পর্যন্ত আদর্শ, তাদের আদর্শ কি, তাদের পররাষ্ট্রনীতি কি, তাদের অর্থনৈতিক কর্মসূচি কি, তাদের রাজনৈতিক চিন্তা কি, চেতনা কি, তাদের ধর্মবিশ্বাস, তাদের বেকার সমস্যার সমাধান, রাজনৈতিক কোনো কর্মসূচি তাদের কাছে নাই। কারণ জামাতের সৃষ্টি, শিবিরের সৃষ্টি, তাদেরকে পাহারা দিচ্ছে শিবির, তাদের পাশে দাঁড়িয়ে থাকে শিবির, কোনো জেলায় কোনো লোক আসছে না। আজকে ইচ্ছাকৃতভাবে গোপালগঞ্জে গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে এবং এখন তারা সার্জিস পোস্ট দিয়েছে, সারা বাংলাদেশ থেকে লোক এসে তাদেরকে উদ্ধার করেন। কি কারণ? কারণ কি? তারাই বলে যে আওয়ামী লীগের 3 থেকে 4 কোটি 5 কোটি সমর্থক আছে, তাহলে তাদেরকে বাদ দিয়ে ঐক্যমতের রাজনীতি করবেন, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবেন বাংলাদেশে, এটা অসম্ভব। আওয়ামী লীগের অনেক অন্যায় অপরাধ থাকতে পারে, আওয়ামী লীগের দোষ ত্রুটি আছে এবং ভবিষ্যতেও থাকবে, ভবিষ্যতেও থাকবে আওয়ামী লীগের দোষ ত্রুটি। আওয়ামী লীগের রাজনীতি আছে, আওয়ামী লীগের দোষ আছে, কিন্তু সেই আওয়ামী লীগকে পাশ কাটিয়ে দেশের 4 কোটি 5 কোটি জনসংখ্যাকে পাশ কাটিয়ে কোন রাজনৈতিক বন্দোবস্তের, নতুন বন্দোবস্তের শুভ সূচনা করতে চান? আজকে গোপালগঞ্জের উত্তাল এই পরিস্থিতির কারণে হয়তো ভবিষ্যতে কালকে দেখতে পাবেন বিএনপির সাথে আবার আপোষ করবে। তারপর তারেক রহমানের কদম বুঝি, আমি আবার বলেছিলাম, একবার বললাম, তারপর কিছুদিন পর আরেকটা নির্বাচনী ত্রুটি খুঁজে উসিলা করবে, তারপর জিয়াউর রহমানের মাজার ভাঙতে যাবে। এই কথা কিন্তু ডক্টর কলিমুল্লাহ সাহেব কিছুদিন আগেই বলেছেন তাদের টার্গেট। কেন তারা এই রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জের এই কর্মসূচিটা কি অতি জরুরি ছিল? অতি জরুরি ছিল। আমরা পিরিজপুরের পদযাত্রা দেখেছি, পদযাত্রার চেয়ে তাদের লোক সংখ্যা, মানে সাংবাদিকদের সংখ্যা অনেক অনেক গুণ বেশি ছিল। তাদের বুঝতে হয় না, পারে নাই। জালকাঠিতে তারা পালিয়ে গিয়েছে, জালকাঠি জেলায় পালিয়ে গিয়েছে, বরগুলা তাদের ঢুকতে দেয় নাই, পটুয়াখালী তারা যাইতে পারে নাই, বরিশাল থেকেই বাধাগ্রস্ত হয়েছে। তারপর রওনা দেশে আবার সার্কিট হাউসে থেকে আরাম আয়েশের জীবন, সরকারি দল, কিংস পার্টি, গোপালগঞ্জ। তাদের এই পিরিজপুর, জালকাঠি, বরিশাল, বরগুনা এইটা তাদের লক্ষ্য না, সরি, তাদের লক্ষ্য ছিল আজকের এই গোপালগঞ্জকে উত্তাল করা। এবং তারা ভেবেছে তাদের গ্ল্যামার যে কমে গেছে, তারা সেটা ভাবেনি। কারণ যারা আবেগের সাগরে ভাসে এবং ভাড়াটিয়া হিসেবে কাজ করে, তারা তাদের রাজনৈতিক অনুশোচনা এবং রাজনৈতিক অনুভূতি হারিয়ে ফেলে। সেই ধারায় গোপালগঞ্জে প্রবেশ করেছে, এখন আটকে পড়েছে। এখন তারা লোক ডাকে সারা বাংলাদেশ থেকে যে আমাদেরকে উদ্ধার করেন, অর্থাৎ এখন সব ভুলে যাওয়া উচিত। এবং এবং আমি একটা মিডিয়ায় দেখলাম বলা হলো যে আমাদের এখন সবকিছু ভুলে গিয়ে এই বৈষম্য বিরোধী নেতাদের উদ্ধার করা উচিত। তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম, আমি আগেই ভেবেছি যে আপনারাও নিশ্চয়ই ভেবেছেন যে বর্ষা মৌসুম, আষাঢ় মাস পদযাত্রা কর্মসূচি করে, তাদের একটা পা দেখলাম না, দেখলাম শুধু গাড়ির চাকা, গাড়ির চাকা, গাড়ির বহর, নাম দিয়েছে পদযাত্রা। আমরা এদেশের রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মকাণ্ড কোন সময় হয়, কোন সময় পরিচালিত হয়, এ সম্পর্কে আপনারা দেখবেন আষাঢ় মাসে কোনো পদযাত্রা হয়? শুধুমাত্র এই গোপালগঞ্জের বঙ্গবন্ধুর মাজারকে টার্গেট করে, বঙ্গবন্ধুর সমাধিকে টার্গেট করে তারা এই কাণ্ড ঘটিয়েছে। তারা যখন ট্যাকের হাট বসে বুঝতে পারলো যে গোপালগঞ্জের পরিস্থিতি খারাপ, তখন তারা তাদের কর্মসূচি স্থগিত করতে পারত। এটাই হলো রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক শিক্ষা। কেন তারপরও বিশেষ মহড়ায় বিশেষভাবে গোপালগঞ্জে প্রবেশ করতে হবে? এইটাই ছিল ষড়যন্ত্রের এবং তাদের মূল টার্গেট। অর্থাৎ গোপালগঞ্জকে প্রবেশ করে তারপর তারা একটা নাটকীয় ভঙ্গিতে সেই নাটকটা এখন করছে তারা, যে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জের লোক আসেন এবং তাদেরকে উদ্ধার করবেন। এবং আমাদের দেশের একটি মিডিয়া, বিদেশ ভিত্তিক মিডিয়া এখন বাংলাদেশে কাজ করছে, সেখানে আমি যখন দেখলাম বলা হচ্ছে যে হ্যাঁ, এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্রদের আমাদের সকলের উদ্ধার করা উচিত। ভাবতে পারেন বিষয়টা,
এখানে কিন্তু একটা ষড়যন্ত্র চলমান আছে। সবাই সতর্ক থাকুন, সাবধান থাকুন। সতর্ক থাকুন, সাবধান থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।